আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ঠিকানার এডিটর ইন চিফ খালেদ মহিউদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আমরা জানি যে আপনি নির্বাচন কাভার করার জন্যই দেশে অবস্থান করছেন বর্তমানে। আমরা গতকালকেও দেখেছি আপনাকে সংবাদ সম্মেলনে, সেখানে ছিলেন, সেটি নিয়ে বেশ আলোচনা চলছে। আপনার কাছে জানতে চাই আসলে নির্বাচন কেমন দেখলেন? আসলে নির্বাচন কেমন দেখলাম, আমি ঢাকার বাইরের কোনো কেন্দ্রে যাওয়ার আমি সুযোগ পাই নাই। ঢাকার ভেতরের 6টা আলাদা কেন্দ্রে আমি গেছিলাম। তো সেই ক্ষেত্রে সকালে আমি যে কেন্দ্রে গিয়েছি সেটা হচ্ছে গুলশান মডেল স্কুল ও কলেজ কেন্দ্র, যেখানে আসলে প্রধান উপদেষ্টার ভোট দেওয়ার কথা। এটা আমি জানতাম, যেটা আমি জানতাম না যে ওইখানে আসলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ভোট দেওয়ার কথা। তো আমি ওইখানে প্রচুর পরিমাণে গণমাধ্যম মাইক, আমি ওইখানে এই দেখে ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম এবং একটু ব্যালেন্স করার জন্য আবার গেলাম হচ্ছে মিরপুর মণিপুর স্কুল, যেখানে হচ্ছে জামায়াতের আমির যেখানে ভোট দিলেন। তো আমি যখন ওখানে গেছিলাম তখন জামায়াতের আমির সাহেব ওখানে ছিলেন। তো স্বাভাবিকভাবেই এই দুইটা কেন্দ্রের অবস্থান, উচ্ছ্বাস, মানে এই দুইটা কেন্দ্র দেখতে, মানে এটা ঠিক আসলে রিপ্রেজেন্টেটিভ কেন্দ্র না। কারণ হচ্ছে যে এখানের মধ্যে এতগুলি গণমাধ্যম মানুষ, এই তো তারপরে আমি দুই একটা ছোট কেন্দ্রে গেছিলাম, এক্স্যাক্টলি এখন নাম মনে নেই, ঢাকার আরও কয়েকটা কেন্দ্রে আমি গিয়ে সকালে বেলার মধ্যে 2.5 ঘন্টা পরে কোন একটা কেন্দ্রে গিয়ে দেখলাম যে 5-6% মতো ভোট পড়ছে। 3 ঘন্টা পরে কোন একটা কেন্দ্রের মধ্যে গিয়ে দেখলাম যে 11% মতো ভোট পড়ছে। তো ভোটের সংখ্যাটা পরে মনে হয় একটু বেশি হারে ভোট লোকে দিছে অথবা ভোট বাড়ছে, আমি জানি না। এখন এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়েছে না ডাক্তারি হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু এইটা আমি আমার দেখা থেকে আমি বলতেছি যে আমি আসলে 2 ঘন্টায় যেরকম দেখছি, তার 3 ঘন্টা পরে যেরকম দেখছি, তারপরে ভোটের পরিমাণটা যেরকম বাড়ছে, সেইটা হইতে হইলে অনেক বেশি পার্টিসিপেশন আসলে পরে লাগবে। এটা হইতে পারে শীতের দিন, আমি জানি না কিছু। ভোটের আগে কিন্তু আমি শেষ করি। কিন্তু আমার ওইখানে মানে আমি যতগুলি কেন্দ্রে গেছি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন, প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসাররা বা পোলিং এজেন্টরা যারা ছিলেন, তারা সবাই ভোট ভালো হচ্ছে, ভোটে কোনো সমস্যা নেই, এরকম কথাই বলছেন। আমি স্পেসিফিকলি সবার কাছে জিজ্ঞেস করছি। আপনি নিজে কোনো অনিয়মের চিত্র দেখতে পান? আমি ওনাদের কাছে একদম স্পেসিফিকলি জানতেও চাইছি যে আপনারা কি কোনো অনিয়ম দেখতেছেন, কোনো সমস্যা দেখতেছেন, কিছুর কথা আমি অন্তত শুনি নাই। জি খালেদ ভাই, ভোটের আগে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এই সব কথাবার্তা শুনছিলাম। আপনার কাছে আসলে কি মনে হয় যে আপনি নিজেও একটি প্রশ্ন করেছিলেন কালকে, গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে, তিনি চমৎকার উত্তর দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় আসলে এরকম কোনো কিছু কি না ছিল কি? আমার মনে হওয়াটা দিয়া তো আসলে মানে দুনিয়া চলবে না, দুনিয়া চলে হচ্ছে পারসেপশন দিয়া। এখন ঘটনা দিচ্ছে যে কারো কারো পারসেপশন ছিল যে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, তো তাদের কাছে মনে হয়েছে জামায়াতে ইসলামীকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এইটার তো কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু আমি আসলে জামায়াতে ইসলামীর যে ভোট প্রাপ্তি, আসন প্রাপ্তি, তাতে আমার কাছে মনে হয় জামায়াতে ইসলামী অনেকগুলি আসনে জিতেছে, অনেকগুলি আসনে ক্লোজ ছিল, অনেক ভোট বেশি পেয়েছে। আমার কাছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো তথ্য আমার কাছে নাই। কিন্তু আমি গতকাল বিএনপির যিনি চেয়ারপারসন আছেন, যিনি আগামীকাল বা পরশু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তার সম্ভবত তাকে আমি এটা জানতে চাইছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা কিন্তু আসলে তার খোলাসা করতে হবে, কারণ যেহেতু এইটা নিয়ে এত কথা হচ্ছে। আমি এর আগে আর শুনি নাই যে এইটা বিএনপির পক্ষ থেকে কেউ খোলাসা করছেন, অ্যাটলিস্ট এটা নিয়ে কথা বলা হইতেছে, কিন্তু তারেক সাহেবের কাছে তো আর গিয়া কেউ এটা জিজ্ঞেস করতেছে না। সেটি আপনি জিজ্ঞেস করেছেন, এটি আপনাকে ধন্যবাদ। তিনি যে উত্তরটি দিয়েছেন সেটিও চমৎকার ছিল। আপনার কাছে আবারও আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশ আলোচনা ছিল, সেটি আমরা কেউই দেখছি না, সেটি দেখতেও পারিনি। ইঞ্জিনিয়ারিং তো কয়েক ধরনের আছে। প্রথম ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি ভোট ভরে দিবেন, মানে যে ভোটটা আসে নাই সেটা আপনি দিয়েছেন এবং দিয়ে দিয়েছেন। আরেকটা হচ্ছে আপনি ভোট কেন্দ্রের লোকজনকে আসতে দিলেন না, ফলে প্রতিপক্ষের ভোটাররা আসতে পারলো না, আপনার ভোটাররা গেল। আরেকটা হচ্ছে আসলো কিন্তু ঢুকতে পারলো না, কারণ আপনি একটা লম্বা লাইন তৈরি করলেন, লাইনের পিছনে দাঁড়িয়ে থাকলো। আরেকটা হচ্ছে সবই ঠিক মতো হলো, গোনার সময় আপনি ঠিক মতো গুনলেন না,
আর আরেকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি হ্যাঁ পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিলেন, লোকে জিজ্ঞেস করে আমি কোথায় ভোট দিব, এখানে তো আগেই ভোট দিয়ে দিছে, টিক তো মারা আছে ভাই, তাহলে কি আমি কোথায় দিব, এখানে দেখি 2টা ভোট দিয়েছে, উপরে একটা টিক দিয়েছে, নিচে একটা ক্রস দিয়েছে। এটা আরেকটা ইঞ্জিনিয়ারিং। লোকজন স্বাভাবিকভাবে, এটা আপনারা যে কোনোখানে পরীক্ষা করতে পারেন, ওপেন চ্যালেঞ্জ, ওই ব্যালট বাক্সটা, ওই ব্যালট পেপারটা দিয়ে আপনারা একজন যে কোনো কিন্তু 20টা লোক, সেটার কোনো প্রতিফলন যে দেখা কোনো গেছে? 20টা লোককে কিছু বলবেন না, একটা সিল হাতে ধরাই দিয়ে বলবেন আপনারা যেখানে ইচ্ছা করে দিয়ে দেন সিলটা, দেখবেন হ্যাঁ ভোট কয়টা পরে, না ভোট কয়টা পরে। হ্যাঁ, এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে পাভলভিয়ান রিফ্লেক্স। পাভলভ নামে একজন ভদ্রলোক ছিলেন রাশিয়াতে। তো উনি পরীক্ষা করে বললেন যে কিছু কিছু রিফ্লেক্স আছে যেটা মানুষকে শিখিয়ে বা প্রাণীকে শিখিয়ে দেওয়া যায়, তারপরে ওইটা যদি নাও থাকে মানুষ বা প্রাণী ওইটাই করে। যেমন তেঁতুল, লেবু, এটা বলার সাথে সাথে আমাদের একটা জিভে পানি আসে। এর কারণ হচ্ছে আমরা এই টকের স্বাদটা জানি এবং আমাদের ব্রেইনের মধ্যে এটা আছে। এটা উনি পরীক্ষা করেছিলেন কুকুর দিয়ে, কুকুরকে উনি দিয়ে পরীক্ষা করে দেখিয়েছিলেন যে একটা জায়গাতে খাবার থাকলে ঘন্টা বাজালে ও খাবার পায়, পরে খাবার না থাকলেও ঘন্টাটা বাজালে ও সেখানে চলে আসে, কারণ জানে যে ঘন্টা বাজলে আসতে হবে। ওইরকম আমাদের ছোটবেলা থেকে যে জায়গাতে টিক চিহ্ন দেওয়া থাকে আমরা ফিল করি, অনুভব করি যে ওইটাই রাইট, ওইটাই ইয়াস, ওইখানে আমি আছি। এই জন্য টিক চিহ্ন কোথাও দিতে হয় না, বরং ভোটটাই টিক চিহ্ন দিয়ে দেওয়া যেত, যে 2টি খালি বাক্স আছে, যেটা সঠিক সেটাতে টিক দেন, যেখানে আপনি ভোট দিতে চান সেখানে টিক দেন। অথবা হ্যাঁর পাশে একটা খালি রেখে দেওয়া যেত, হ্যাঁ না দেখে মানুষ ভোট দিত। আপনি হ্যাঁ লিখে একটা টিক দিয়েছেন, যেন টিক মানে হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন, কোনো খালি জায়গা ছিল না। তো এটা একটা ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটাও একটা ইঞ্জিনিয়ারিং। এবং আপনি এটা পরীক্ষা করতে, আমি বললাম তো, যারা দর্শক আছেন তারা এই পরীক্ষাটা করতে পারেন। যে কোনো একটা বাচ্চা, বুড়ো, মাঝারি বয়সী, যে কারোর সামনে এরকম সাদা কাগজ নেবেন, হ্যাঁ আর না লিখে পাশে বক্স রাখবেন। মানে না এর পক্ষেও তো অনেক ভোট আমরা দেখলাম। না, এখন ইঞ্জিনিয়ারিং যখন হয় তখন তো নায়ের পক্ষে 0 ভোট হবে না, অথবা নায়েরটা ঠিক ভোট আর হ্যাঁটা ওই যে টিক ভোট। এই না এর এত ভোট কারা দিল? কি মনে হয়? উপরেরটা টিকটক, নিচেরটা অন্য কিছু। এই না এর এত ভোট পড়ার কারণ কি? কারা দিল এই ভোট? মানুষ দিয়েছে, মানুষ দিয়েছে, তারা পছন্দ করে নাই। এবং আপনি দেখেন হ্যাঁ না ভোটের তারা কি বাইরে- আওয়ামী লীগের লোক বেশি নাকি? না, তারা যারা বুঝেছে তারা না বলেছে, যারা বুঝে নাই তারা হ্যাঁ বলেছে। এভাবে বললে আবার মানুষ মাইন্ড করবে, হ্যাঁ আপনি আমাদেরকে বুঝে নাই বলতেছেন। না, ওরা বুঝে নাই যে এখানে টিকটা দিয়েছে যে তাদের মাথাটা একটু করার জন্য। আর একটা বড় ব্যাপার হচ্ছে আমি নিজেই তো বুঝি নাই। না, তুষার ভাই, আমি একটু হাসান আপনার অনুমতি নিয়ে একটু তুষার জি, ভাইয়ের কাছে অবশ্যই। বলি। জিনিসটা হলো যে তুষার ভাই, এইটাতে এমন একটা ভোট, গণভোটটা, জামায়াত বলছে হ্যাঁ দিতে, বিএনপি বলছে হ্যাঁ দিতে, এনসিপি বলছে হ্যাঁ দিতে। তো সরকারও বলেছে হ্যাঁ দিতে। হ্যাঁ, সবাই সরকার হ্যাঁ দিতে বলছে, সরকারেরই এটা এবং baby। সরকার অন্যদেরকে বাধ্য করছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দিতে। তো এটাতে 75% কম হইলো না, 95%? না, কম তো হয়েছেই, কিন্তু মানে সবাই- এটা তো আগেই জিতেছে। হ্যাঁ। এই ভোটটা তো আগেই জুলাই সনদে যখন স্বাক্ষর হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। যারা এই ভোটে অংশ নিচ্ছেন, হ্যাঁ। এনসিপি বাদে সবাই এটাতে আগেই হ্যাঁ বলেছে। আগে বলছে, হ্যাঁ। এনসিপি তো না বলা লোক হ্যাঁ। এটার পক্ষে গিয়েছে। এবং এই হ্যাঁ কেউ ভোটটার আবার technically ব্যাপারে বিএনপিও তাদের ম্যানিফেস্টোর মধ্যে বহু জায়গাতে না দিয়ে রেখেছে, হ্যাঁ, তাই না? এই হ্যাঁ ভোটের ভিতরে যে প্রশ্ন আছে, নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ বেশ ডিসেন্ট কয়েকটা আছে, জায়গায়। সেইগুলিকেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অতএব এটা নিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নটা ছিল, আমি একটু লম্বা করেছিলাম উত্তরটা শেষ করে, কারণ আমি খালেদের কথা খুব পছন্দ করি। ও প্রশ্ন করলে আমার ভালো লাগে। আমরা শুনতে চাই, বেশিরভাগ আজকে খালেদ ভাইয়ের কথা শুনতে চাই। এখানে শেষ করি। সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর তো এই একটা অংশ গেল, এরপরে আরেকটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে কেউ যদি এটা নিয়ে প্রশ্ন করে তাহলে তাকে ধরেন। এবার আমি গল্পটা বলি, সেটা হচ্ছে আমি কি করলাম, আমি দেখলাম যে বহু লোক বহু পরিসংখ্যান দিচ্ছে, তা আমি 2-3 জায়গাতে একটা পরিসংখ্যান পেলাম, তা আমি এটা কপি করলাম, করে পেস্ট করলাম, করে আমি এটাকে ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে পাভলভিয়ান রিফ্লেক্সের মতো টেস্ট করলাম, করার পর আমি দেখলাম যে প্রেস উইং বলল আব্দুল নূর তুষার এটা ছড়িয়েছেন। আমি মোটেও এটা ছড়াই নাই, এটা আগেই ইন্টারনেটে ছিল, ফেসবুকে ছিল, আমি শুধু এটা নিয়েছি। এদের অবস্থান হচ্ছে এইরকম যে এরা যাকে মানে পছন্দ করে না তাকে আবিষ্কার করে তাকে ফলস বলতে থাকে। ওদের কাজ ছিল এটা প্রথম যখন এটা বেরিয়েছে তখনই যে এটা ফলস সেটা বলা, এবং এরা এইভাবে মানুষকে বিভ্রান্ত হতে দিয়েছে আগে এবং নিজেরাও বিভ্রান্ত করেছে। এটাও এক ধরনের ইঞ্জিনিয়ারিং, এবং সেই ইঞ্জিনিয়ারিংটা দেখেন একবার হাতে কলমে প্রমাণ করে দিয়েছে। এটা কিন্তু আমার লেখা না, এটা আমি কপি করেছি, পেস্ট করেছি, কিন্তু লিখি নাই, এটা কপি পেস্ট। এরা আমার উপরে তাকিয়েছিল, তুষার কি লেখে রে, তুষার কি লেখে রে, অন্যরা যে লিখেছে সেটা দেখে নাই, আমারটা দেখার সাথে সাথে মনে হয়েছে আরে এটা তো ফলস, পাইছি এটা।
ওনারা আমাদের পায় নাই, আমি ওনাদেরকে পাইছি এবং পেয়ে আমি এটা দিয়ে দিয়েছি দেখানোর জন্য যে এরা এইভাবে লেগেছিল, এরা এইভাবে আনিস আলমগীরের পিছনে লেগেছিল। এবং সে যখন বন্দী হয়েছে তখন তাদের মনে ছিল না আন্দোলনটা আন্দোলনটা সাংবাদিকদের জেলের বাইরে রাখার জন্য না, সাংবাদিকদের জেলের ভিতরে ভরার জন্য না, কথা বললে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য না জেলখানায়। এরা সেগুলোর জন্য দেখেন মাফ চেয়েছে। কেউ যদি আমাদের কথায় আমাদের কাজে কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে মাফ করে দেন, ইম্পসিবল, মাফ করার প্রশ্নই ওঠে না। ক্ষমতাকে প্রশ্ন করার জন্য মানুষকে যদি আন্দোলনের পরে জেলে যাইতে হয়, তাহলে এই গণভোটকে আমি 36 বার না বলবো। কারণ এই গণভোট করেছে যারা, তারা ক্ষমতাকে প্রশ্ন করার দায়ে মানুষকে বন্দী করেছে। শেখ হাসিনার মতো নির্লজ্জতার ভিতরেও যে প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি, সেই অনুষ্ঠান থেকেও কেউ বন্দী হয় নাই। অথচ ফেসবুকে প্রশ্ন করার কারণে মানুষ বন্দী হয়েছে। গণতন্ত্রের ঠিকানা অনেক সুন্দর, কারণ আলহামদুলিল্লাহ যে এই গণভোট হোক আর যেই ভোটই হোক, এই অত্যাচারী অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছেন। তুষার ভাইয়ের কথা শুনছিলাম, আমরা খালেদ ভাইয়ের কাছে আসতে চাই। খালেদ ভাই, অনেক প্রশ্ন আছে আপনাকে, আপনি সবসময় প্রশ্ন করেন, আজকে আপনাকে অনেক প্রশ্ন করতে চাই, সেই সময় হবে কিনা। না, প্রশ্ন করেন। আমি শুধু তুষার ভাইয়ের মানে প্রথম কথা হচ্ছে আমি কোনো উত্তর জানি না, সুতরাং আমার কোনো টেনশন নাই। আমি শুধু তুষার ভাইয়ের কথা থেকে একটু বলি যে গত সরকারের সময়টা কিরকম ছিল। গত সরকারের সময় 2015 সালে আমি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ওনাকে একটা প্রশ্ন করছিলাম একটা সংবাদ সম্মেলনে। ওই এক প্রশ্নের জেরে আমি তারপরে 2018 নির্বাচনের শেষ পর্যন্ত বাংলাদেশে ছিলাম। আমাকে আর কোনোদিন প্রধানমন্ত্রী কার্যালয়ে কোনো অনুষ্ঠানে কখনো কোনো সংবাদ সম্মেলনে অথবা কোনো অন্য কোনো অনুষ্ঠানে কখনো দাওয়াত দেওয়া হয়নি। জেলে তো নেয়নি। না, জেলে নেয় নাই। কিন্তু কোনো দিন মানে আমাকে কোনো মানে একদম অনেক ইয়া ছিল। আবার তুষার ভাই জেলে তুষার ভাই জেলে কিছু কিছু লোকরে উনি নিছেও। আমরা যদি একটু মনে করি, আমরা মনে করলে দেখবো যে কার্টুন আঁকার জন্য কিশোরকে জেলে নিছে। আমরা যদি দেখি যে ওই ভাইকে মেরে ফেলছে, মানে আমাদের যে কুমির ইয়া ছিল তুষার ভাই, ওনার নাম জানি কি, যে কিশোর সাথে যাকে জেলখানায় নেওয়া হয়েছিল, উনি জেলখানায় মরে গেছিলেন আসলে। তারপরে আমরা দেখি যে সাইফুজ্জামান শিখর, হ্যাঁ, এই জন্য তো অত্যাচারে বিদায় হওয়ার কারণে আমরা খুশি হয়েছি। ওই একই অত্যাচার হইলে আমরা এই অত্যাচারে বিদায় তো খুশি হওয়ার কথা। অ্যাবসলিউটলি। কিন্তু মানে ঠিক মানে তুলনা করলে আমিও সোহাগকে প্রশ্ন করার দায় আমি টেলিভিশনে ঢুকতে পারি নাই 5 বছর। এক্স্যাক্টলি, হ্যাঁ। তুলনা করাটা আসলে একটা অনুচিত কাজ। কারণ হচ্ছে যে আমি তুষারের সাথে শতভাগ একমত। আমরা তো ওই বন্দোবস্ত বা ওই ব্যবস্থাপনা চাই নাই বলেই আমরা খুব খুশি হইলাম, আনন্দ করলাম, খুব ফুর্তি করলাম, খুবই মানে কি বলবো আনন্দের চোটে আমার ডয়েচে ভেলের চাকরি শেষ হয়ে গেছিল। মানে আমি হচ্ছে ছুটিতে ছিলাম। মানে ঘটনা হয়েছে জুলাই মাসে, এটা হয়েছে তো আমি 5 জুলাই একটা শো করছিলাম, 12 জুলাই, 19 জুলাই, 26 জুলাই। তারপরে হচ্ছে যে এখন আপনি একটা জায়গায় কাজ করলে আপনি অবসর প্রস্তুতিকালীন ছুটি আছে না, সেই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আমি চলে গেছি, যেটা আগে থেকে ঠিক করা। মানে আমি এত খুশি হয়েছি, ডয়েচে ভেলে যখন আমার ছুটি থেকে আমাকে অনুরোধ করলো যে এত বড় ঘটনা ঘটছে, তুমি আইসা একটু এই অনুষ্ঠান এই 3-4 দিন এটা করে দেওয়া যাও। এবং এইটা তারা মানে কি বিপদে পড়ছে তুষার ভাই জানেন? তুষার ভাইকে বলি ইয়ারে বাদ দেয়া, ওদের বিপদ হচ্ছে ওরা আমাকে আর পে করতে পারবে না, বিকজ ওদের পুরো পেমেন্টের বাদ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, ওদের সাথে আমার সম্পর্ক শেষ। আমার ফ্রিল্যান্সার হিসেবে কোনো টাকা দিতে পারবে, বিকজ আমি একটা ফ্রিল্যান্সার। এখন আমাকে পয়সা মানে এটার মধ্যে পয়সা দিতে পারবে না। আমি যদি ওইখানে যদি আমি আহত হই, নিহত হই, আমার মাথার উপরে যদি ওদের কোনো কিছু খুইলা পড়ে, ইউরোপিয়ান ইন্স্যুরেন্স সিস্টেমে আমাকে অনেক টাকা দিতে হবে। হ্যাঁ, অনেক ক্ষতিপূরণ দিতে হবে। ওরা মানে এইটা আমাকে ওরা বলা, এবং 3 দিন মানে এটা তো জাস্ট আমি খালি জাস্ট খুশি হয়েছি। আমি তখন আমেরিকাতে আসবো, আমার সবকিছু আমি প্যাক করতেছি, কিন্তু খুশিটার চোটে আমি 5, 6, 7, 8, 4 দিন আমি ডয়েচে ভেলেতে আমি অনুষ্ঠান করছি। 1-2টা না, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, পুরাটা সময়। এই যে আমরা খুশি হইলাম, এই খুশিটা আমরা কেন হয়েছি? মানে ইউনূস সরকার আইসা আমাদেরকে চাকরি দিবে, ইউনূস সরকার আইসা আমাদেরকে উপদেষ্টা বানাবে, এই যে ইউনূস সরকার আইসা আমাদেরকে 2টা টাকা দিবে, ব্যবসা দিবে, বাণিজ্য দিবে। আমি তো ওই সময় খুব ভালো করে জানি যে ইউনূস সাহেব এখন থেকে আর আমরা চিনবে না। আমি আজকে থেকে আমি আপনার বলে রাখি, আমি আপনার নর্মাল কথা বলি, কেন আমার তুলনা শুনলে আমার রাগ লাগে। তারেক সাহেবকে আওয়ামী লীগ সরকার গত কতদিন মানে তুষার ভাই ডেট মনে থাকে, আমার ডেট মনে থাকে না, মানে একটা সময় থেকে বলা হলো না যে উনাকে আর দেখানো যাবে না, উনাকে আর সাক্ষাৎ করা যাবে না। ওরও 2 বছর আগে থেকে, মানে মোটের উপর 5 বছর আগে থেকে আমি জনাব তারেকের
একটা ইন্টারভিউর জন্য আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি? ইন্টারভিউ দেয় নাই তো দেয় নাই, যে আচ্ছা ঠিক আছে আমি কারোর সঙ্গে কথা বলতেছি না, তারপর তো কথা বলতে শুরু করলো, আজকে বিবিসি, কালকে আল জাজিরা, পরশুদিন রয়টার্স, তো কথা বলে, এখনো তো দেয় নাই। এটা কারণ কি? আমরা ইন্টারভিউ নিতে গেলে সবসময় দেখা যায় যে আমরা পিছিয়ে থাকি, যারা ফরেন মিডিয়া যেগুলো আছে তারা সবসময় পেয়ে যায়। আমার মনে হয় যে ফরেন মিডিয়ার একটা গ্ল্যামার এটাকে আকর্ষণ করে, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলি, আমি তো ডয়েচে ভেলে, আমি তো ফরেন মিডিয়াতে ছিলেন, এবং বাংলাদেশের মিডিয়াতে উনার ইন্টারভিউ নেওয়া বন্ধ। আমি মানে ওই যে উনার প্রেস টিম দুই একজন তো এখন আছে, উনাদের কাছে জানতে চাইলে যেতে পারবেন, মানে আমি কোনো স্টোন আনটার্ন রাখি নাই, দেয় নাই তো ইন্টারভিউ। এখানে আসার পরেও তো আমার ডয়েচে ভেলের সাবেক কলিগ আরাফাতকে উনি ইন্টারভিউ দিল, আমাকে দিল না তো, দেয় নাই তো। এবং আমি বলি, এটা তো প্রধানমন্ত্রী হওয়ার আগেই দেয় নাই, প্রধানমন্ত্রী হওয়ার পর আরো দিবে না। এখন এটা বলতে পারে যে ভাই ভাল লাগে না, বা তোমার ভাল লাগে না, বা তোমার প্রতিষ্ঠানের ভাল লাগে না, এই জন্য দেই না। কিন্তু ঘটনা এরকম আবার নাও হইতে পারে, আমি ঠিক জানি না। মানে দুটি বিষয় হতে পারে। আমরা সবসময় দেখি যে পরিবর্তন হয়েছে। আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূস সাহেব, আপনি ভাবছিলেন যে তিনি এখন আর আমাকে চিনবেন না, আমাকে আর ইন্টারভিউ দিবেন না, এরকম তো আমরা অনেকের ক্ষেত্রেই দেখি। এই বিষয়গুলো কেন হয়? এটা কি ক্ষমতায় যাওয়ার পরেই না, এটা যেটা হয় যে ক্ষমতায় যাওয়ার পরে বা ক্ষমতায় থাকাকালীন সময় কিছু লোক মনে করে যে আমি কোনো আনকমফোর্টেবল কোশ্চেনের সম্মুখীন হব না, এক্স্যাক্টলি, আমার কোনো কোশ্চেনে আমি আনকমফোর্টেবল হব না। আপনারা বলতেছেন তো যে তারেক সাহেব গতকাল কোশ্চেনটা ভালো হ্যান্ডেল করছে, কিন্তু আপনি যদি তারেক সাহেবের পাশে আপনি মির্জা ফখরুলকে দেখেন, যারে দেখে আমার আরো বেশি হাসি পাইছে। মির্জা ফখরুল সাহেব তো হাত নাইরেটার এরকম একটা এটা দেখে আমার আরো বেশি আমি হাসতেছিলাম, কারণ আমি প্রশ্ন করার সময় আমি এটা আমার একটা প্রকৃতি, যে আমার কাছে মনে হয় যে এটাকে ইউফেমিজম বলে, যে আমি একটা ভালো, এবং আমার সাথে যে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাতের জায়গায় আমি না, সেইটা আমি মনে করি যে এটা ক্লিয়ার করা দরকার। আসলে আমি না, আমার কাছে মনে হয় আজকে আপনি দেখবেন যে এই প্রশ্ন করাটা নিয়ে, তুষার ভাই, এই প্রশ্ন করাটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানাইছে হচ্ছে আমাদের এনসিপির ভাইরা, তো বা জামাতের ভাইরাও মনে হয়, কিন্তু এনসিপির যে ভাইদের আমি চিনি আর কি, ধরেন হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়ে বলছে কি নিয়ে অত্যন্ত তৎসম শব্দটা ব্যবহার করে, অভয় শব্দটা আসছে, যে সাংবাদিক কি আসলে এইভাবে কাউকে প্রশ্ন করতে পারে? 100 বার পারে। ইউনূস সরকার ভয় দেখায় নাই, অভয় প্রশ্ন করা জিজ্ঞেস করবে না। প্রথম কথা হইল, আমার এই যদি অভয় দেন কয়ে কিন্তু আমি তার অভয়ের জন্য থামি নাই, আমি একই জায়গায় এটা বলছি, সঙ্গে সঙ্গে বলছি এটা হচ্ছে একটা বাগধারা 3 শব্দের। আমি সেইটাই বলতে নিছিলাম। আমি আমার একজন গবেষক বন্ধুকে আমি অনুরোধ করছি যে দেখতে যে হাসনাত আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও প্রশ্ন করার সময় আমি যদি অনুমতি দেন তবে এটা বলি, এটা আমি বলছি কিনা, কারণ এটা আমার মুদ্রা দোষ, এটা আমি বলি, অভয় দেন, অনুমতি দেন, আমার ধারণা, আমি এটা জামায়াতের আমির সাহেবকে বলছি, আমির সাহেব তো ক্ষমতা আসে না, আগেও ক্ষমতায় ছিলেন না, যে ক্ষমতার সাথে গিয়ে আমি, এবং এইরকম করে হাইসাই বলছি, মানে হয়তো অত বেশি, কারণ মির্জা ফখরুল সাহেবের দিকে আমার আসলেই অনেক বেশি হাসি হয়েছে, উনি এত বেশি উত্তেজিত হয়ে গেছিল, হাত টাত নাই রে, একেবারে একটা অবস্থা আর কি। আমার মনে হয় যে আমি জামাত ইসলামের আমিরকে অবশ্যই যদি অনুমতি দেন এটা বলছি, এটা হাসান সাহেবকেও বলছি, আমার ধারণা এটা আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও বলছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলনে দাঁড়ায়া বললেন, আমাকে কোট কইরা, যে একজন সাংবাদিক বলেছেন উনি ক্ষমতায় আসার আগে, যদি অভয় দেন তবে কথা বলবো, যদি অভয় দেন তবে কথা বলবো না। ভাই, ডিজিটাল ফুটপ্রিন্টে সব কিছু দেখা যায়। আমি যদি অভয় দেনের পরে একটা পজ, একটা কমা কিচ্ছু দেই নাই। আমি যদি অভয় দেন তাহলে প্রশ্ন করি আপনাকে যে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আপনার করতে হইল কিনা 200টা আসন পাওয়ার পরে। সংবাদ সম্মেলন হচ্ছে এরকম একটা জায়গা, এই জায়গার মধ্যে তো আপনি ব্যাক এন্ড ফোর্থ কোশ্চেন করতে পারতেছেন না, আপনার একটা কোশ্চেনই আপনি করতে পারবেন। তো এখন অনেকে আমাকে এই জ্ঞান দিচ্ছেন, কত প্রশ্ন করার ছিল, আপনি অনেক প্রশ্ন করতে পারতেন। ভাই, আমি ছাড়াও তো ওইখানে 500 সাংবাদিক ছিল, তো ভাই আরো 15টা প্রশ্ন হয়েছে, তো আপনি সন্তুষ্ট থাকেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস, এই প্রশ্নটি হয়তো আর কেউ করতেন না, যেটি আমি জানি না, এই প্রশ্নটি নিয়েও আমি অনেক প্রাউড, এই প্রশ্নটা আমি কইরা একদম পৃথিবীর উল্টাই ফেলছি, এটা আমি ভাবি না। আবার পাশাপাশি এইটাও ভাবি না যে এই প্রশ্নটার কারণে বাংলাদেশের সাংবাদিকতা ধুলোর সঙ্গে মিশে গেছে, এটাও ভাবি না। আমি মনে করি যে একটা মানে ঘটনা হয়েছে কি, আমরা তো তুষার ভাই সহ আরো কয়েকজনের কথা মনে পড়ছে, উনাদের মতো এত চটজলদি বুদ্ধির এবং এত তীক্ষ্ণ মানুষ না।
আমরা তো এটা মানে মাঠের রিপোর্টার, ওই সময়টা মনে হয়েছে 4-5 ঘন্টা ধরে, এর আগে আরো 2 ঘন্টা ধরে প্রস্তুতি ওনার কাছে, মানে কি প্রশ্ন করব, ওটা আমার কাছে ওই সময় মনে হয়েছে যে আই কুড আস্ক দিস কোশ্চেন। কিন্তু এটার মানে তেল, এটার মানে তোষামদি, এটার মানে, এবং বাবারে বাবা কতগুলি চ বর্গের খ বর্গের শব্দ ব্যবহার করেন ওনারা। আসলে সেটি আমরা আপনি দেখি হাসলেন খালেদ কেন? ভাই, আমি হাসা নাকি প্রশ্ন লঘু করে ফেলছি? এত বড় প্রতিষ্ঠানে, এত বড় অনুষ্ঠানে নাকি হাসা যায় না? সেটি আসলে এক একজনের যার যে অবস্থান, কিন্তু আমার মনে করি, আমি আমার যেটি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে মনে করি, এটি এক একজনের না ঠিক আছে, আমি এইটাও মানতে রাজি আছি, এইটাও মানতে রাজি আছি। তুষার ভাই যদি এখন আমার সাংবাদিকতা শিক্ষক হিসেবে আমার বলে, খালেদ এটা করছো কেন, এটা করা তোমার ঠিক হয় না, আমি এইটা মানতে রাজি আছি। কিন্তু তুষার ভাই যদি আমারে বলে, খালেদ তুমি এটা করছো তারেক সাহেবের কাছ থেকে টাকা খাই, দ্যাটস মাই প্রবলেম। যে মানে এটা আপনি তো আমরা কইতেই পারেন ভাই, আমরা তো পাবলিক প্রেজেন্স আমাদের, আপনি তো কইতেই পারেন তোমার এটা ঠিক হয় নাই, তোমার এটা ভালো হয় না, এটা তো আপনি 100 বার কবেন ভাই। আমি তো ঠিক ভালো ব্যাপারটা জানিও না আসলে। জি, ঠিকই বলেছেন খালেদ ভাই। তুষার ভাইয়ের কাছে আসতেছে। তুষার ভাই, আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কথা আসছিল, তিনি বলেছেন যে ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। আসলে ছায়া মন্ত্রিসভাটা কি, কিভাবে কাজ করবে? মন্ত্রিসভা হচ্ছে বিরোধী দল চাইলে প্রতিটি মন্ত্রিসভার বিপরীতে তাদের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এরকম একটি ধারণা দিয়ে একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে। এবং তারা যেটা করে, ওই মন্ত্রিসভা থেকে যে মন্ত্রিসভা চলছে তাদের যে কাজকর্ম, তার বিপরীতে তাদের কর্মসূচি বা তাদের উপদেশ বা তাদের পরিকল্পনাগুলি জনগণকে জানায় যে এটা এইভাবে না করে এইভাবে করা যেত, এইভাবে না করে এইভাবে। ওনারা ছায়া মন্ত্রিসভা গঠন করলে তো ওনাদের একটা ছায়া প্রধানমন্ত্রী থাকবে। ছায়া প্রধানমন্ত্রীটা কে? আর আমি এই যে খালেদের কথা শুনতে শুনতে একটা সার্চ দিয়েছিলাম, তো সেখানে আমার কাছে প্রথমে ভেসে আসলো News24 অনলাইনের একটি সংবাদ। ওটার হেডলাইন হচ্ছে, সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ। তো কেউ যদি কাউকে দেখে নেওয়ার হুমকি দেয়, তাহলে তো তাকে দেখলে মানুষ ভয় পাবে না? ও নিজে ভয় দেখাইতে পারবে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে, সভয় বলবো না নির্ভয়ে, অথবা যদি অভয় দেন তাহলে বলি, এটাকে তার কাছে মনে হয় যে এটা তেল দেওয়া হচ্ছে, এটা তাকে সম্মান করা হচ্ছে। এটা তাকে সম্মান অসম্মানের বিষয় না। আমরা ছোটবেলায় মানে আমরা অনেকগুলো বই পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে আরব্য উপন্যাস, একটা হচ্ছে পারস্য উপন্যাস, একটা হচ্ছে গোপাল ভাঁড়ের বই, একটা হচ্ছে নাসিরুদ্দিন হোজ্জার বই, তাই না? এই বইগুলো আমরা পড়েছি। এই প্রত্যেকটা বইয়ে দেখা যায় তো তারা সম্রাটের দরবারে বা রাজার দরবারে, বা ওই সময় তো আর গণতান্ত্রিক শাসক প্রধানমন্ত্রী নাই, রাজার একটা মন্ত্রী থাকতো, ওইসব দরবারে কথা বলে। প্রত্যেকটা লাইনে লেখা থাকতো, যদি অভয় দেন তাহলে একটি কথা বলি, অথবা সভয় বলবো না নির্ভয় বলবো। এইটা একটা আদব, এটা একটা কায়দা, এটা একটা বিনয়। আনফর্চুনেটলি বিনয় তো তারা বহু আগেই পাঠিয়ে দিয়েছেন বেহেশতে। তারপরে বেহেশতের টিকিট বিক্রি করেছেন, তারপরে বেহেশতের টিকিটওয়ালাদের সাথে গিয়ে ইলেকশন করেছেন। তারপরে এখন কেউ যদি বিনয় প্রদর্শন করে, আপনি এত রেগে আছেন কেন? আমি রেগে নাই, আমি রেগে নাই। বেয়াদবি কোন দেশের আইন হতে পারে না, বেয়াদবি কোন দেশের নিয়ম হতে পারে না। বেয়াদবি কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় না। কিন্তু এই বেয়াদবি তো সরকারি ভাবে করা হয়েছে। তা আমি সেটা আমার কাছে এবং এখন একজন মানুষ যদি তার স্বভাব সুলভ কার্টেসি কাউকে দেখায়, বিনয় দেখায়, সেটা তাদের কাছে মনে হয় মাথা নত করা, আর এটা মাথা উঁচু করা। সেটা আমি নিজের ব্যক্তি একটা, কারণ প্রশ্নটা কি সেটা আমার দেখতে হবে। ছেলে আমাকে অনেক সময় প্রশ্ন করতে বলে জিজ্ঞেস করে যে, বাবা আমি কি প্রশ্নটা করবো তোমাকে? সেটা তো বাবা না, হিসেবে তুষার ভাই আপনি ওদের কথা বললেন। আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজ, আমি ওনাকে প্রশ্ন করলাম যে আমাদের মতিউর রহমান চৌধুরী মানে মানব জমিনের সম্পাদক ওই সময় বলছিলেন যে আমরা তো উপদেষ্টাদের নিয়ে কিছু লিখতে পারতেছি না, সব উপদেষ্টা তো ফেরেস্তা, এরকম না, মানে পরিসংখ্যানের একটা নিয়মে হতো সবাই ভালো মানুষ হইতে পারে না একটা সংঘের মধ্যে। তো স্যার এটা এরকম কেন হইলো, আপনি কি মনে করেন, বা কাছাকাছি এরকম একটা প্রশ্ন করছে। তো সে বলতেছে যে তবু তো ভালো খালেদ এখন এই আমলে এসে প্রশ্নটা করতে পারতেছেন। আমি বললাম যে স্যার শেখ হাসিনার আমলেও তো 2-3টা এরকম কথা বলা গেছে, বা শেখ হাসিনার আমলেও তো আমরা ওই সোনার মেডেলে গয়না নাই, রূপপুরে বালিশ নাই, এগুলির কথা বলছি না। খালেদ আপনার কথা কিন্তু ফেসিবাদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, এবং এই কথা নিয়ে আমাকে 2500 গালি খাইতে হইলো। আলী রিয়াজ কি জানি এক ভ দিয়ে আরেক শব্দ শিখছে, আলী রিয়াজ .. দিয়েছেন খালেদ মহিউদ্দিনকে। এবং এটা তো একটা ট্যাগিং।
এই ট্যাগিং তারা করে গিয়েছে। এবং 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 আলী রিয়াজ যেটা আপনি বললেন, নোয়িং ভেরি ওয়েল, উনি আমাকে 30 বছর ধরে চিনেন, তারপরে উনি এটা বলতে পারলেন যে খালেদ আপনার কথা ফেসিবাদের পক্ষে চলে। খালেদ ভাই, এটা শেষ হবে কোথায়? মানে এই এটা সব শেষ হবে- আমলে কি আমরা এই ট্যাগিং এর শিকার হতে থাকবো? তুষার সাংবাদিকরা ভাই কোক এটা, আমি তুষার ভাইয়ের কথা মুখের কথা কেটে নিছি, পরে তুষার ভাই বেয়াদবকে আমার না, না, কথা না, বলতে পারে। আমি খালেদের কথা পছন্দ করি। আমার মানে আমি ওর সাথে ঘন্টার পর ঘন্টা দিন না, আমরা অনেক আড্ডা দিয়েছি। আমরা আমরা একসময় একমত হয়েছিলাম যে বাংলাদেশের কয়লা তুলে আমাদের পোড়ানো উচিত, কারণ এই কয়লা পরে দেখা যাবে আমাদের সোনালী কয়লা হবে। আর তুলতে দিবে সোনালী না। কয়লা, হ্যাঁ। এই যে এখন এবার ট্রাম্প ঠিক সাহেব আর আছে। এই কয়লা কিন্তু তুলতে দিবে না, শেষ। এখন গ্যাস কিনতে বাধ্য করেছে এবং সেটা আবার চুক্তি করে এসেছে জনাব প্রধান উপদেষ্টা। হ্যাঁ, তো আমি আপনাকে একটা কথা বলি, রমজান মাসে এখনো বাকি আছে, উনি রমজানের যে একটা শুভেচ্ছা বাণী থাকে না, ওটা উনি দিয়ে দিয়েছেন। এটাও উনি তারেক রহমানকে এখন দিতে দিচ্ছেন না, আগেই উনি দিয়ে যাচ্ছেন। আসেন আমরা আসল জায়গাতে আসি। এই যে আমরা যে কালচারটার কথা বলছিলাম, ট্যাগিং, একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে প্রেস উইং এর এক ভদ্রলোক হাজির ছিলেন। তর্কে যখন উনি বুঝতে পারছেন যে উনি আর পারছেন না, আলোচনা ওনার কথা সহ অযৌক্তিক, তখন উনি বললেন এই যে সফট আওয়ামী লীগার। আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করি, আলী রিয়াজ সাহেব আমাদের সবাইকে ভোট দিতে বলেছেন। হ্যাঁ, ভোট দিবেন। হ্যাঁ, ভোটের ভিতর দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে। হ্যাঁ, ভোট দিতেই হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, শপথ অমুক দিন হবে, তমুক দিন হবে, এখনো বলে যাচ্ছে। এই ভদ্রলোক নিজে ভোট দেয় নাই। এই ভদ্রলোক বাংলাদেশের ভোটার না। যে আমার দেশের ভোটার না অথবা ভোট দেয় না, সে আমাকে এসে শিখিয়েছে কেমনে ভোট দিতে হবে। জি, তো ওনার শেখানো ভোট আমি মানি না তো, এবং নাগরিক হিসেবে ওনার শেখানো ভোট না মানার অধিকার আমার আছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার বাংলাদেশের তো নাই, বিশ্বের কাউকে দেওয়া হয় নাই। আমার নাগরিক অধিকার আছে, যে লোক আমার এখানে ভোট দেয় না সে আমারে ভোট দিতে বলবে আর আমি তার কথা মতো ভোট দিব। আগে একটা ভোট দিতেন, দিয়া প্রমাণ করতেন আপনিও হ্যাঁ পক্ষে আছেন। আপনি বাংলাদেশের ব্যালট বাক্সকে ভোট দেওয়ার উপযুক্ত মনে করেন নাই, এবং এই প্রশ্ন করা যায় না ওনাদের সময়। ওনারা বহু প্রশ্ন করতে দেন নাই। না, কিন্তু তুষার ভাই, আপনি কি মনে করেন না যে যেমন ধরেন আপনি আমারে একটা কথা বললেন, কিন্তু সেই কাজটাও কি আপনার করতে হবে? আপনি তো আমার নির্দেশ পরামর্শ এটা দিতেই পারেন, যেটা আপনি করেন না। করতে হবে কোন জায়গায়, আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। আপনি আমাকে বলছেন দেখেন বাংলাদেশের সকল মানুষের একটা কাজ করা উচিত, তখন আপনাকে ওই কাজটা করতে হবে। আচ্ছা, ওনারা সবাইকে বলছেন বাংলাদেশের সব মানুষের হ্যাঁ ভোট দেওয়া উচিত। কিন্তু উনি যদি বাংলাদেশের মানুষ না হন, তাহলে কি তাহলে বাংলাদেশের মানুষ না হইয়া বাংলাদেশের জিনিসপত্র ঠিক করতে আসছে কেন? কেন ওই যে বিদেশি কোচ আসে না? আপনি গর্ডন গ্রিনিজ দিয়ে কত ভালো ভালো খেলাইলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশি কোচ আসে। এই যে দেখেন খালেদ আমার সাথে এখন উপস্থাপকের রোলে অনেকদিন বিদেশে থাকি বলে আপনার লোকে তো। হ্যাঁ, আসেন, এই বিদেশি কোচকে আমরা কি করেছিলাম আপনার মনে আছে? ঢাকাতে বাইর করে দিয়েছিলাম। না, ঢাকা কেন দিয়েছিলাম মনে আছে? উনি বলেছিল বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার উপযুক্ত হয়। তো আমার কথা হচ্ছে ওইখানে আমি উপযুক্ত না, এই জন্যই তোমাকে নিয়ে আসা হয়েছে। তুমি উপযুক্ত করতে পারো নাই, আবার বড় বড় কথা। তো তুমি নিজে ভোটটা দাও না। আর তুমি কি কোথাও বলেছো যে তুমি আমার দেশের নাগরিক না? তুমি কোথাও বলেছো উপদেষ্টার হিসাব দিল তুমি দিবা না? আমি ওনাকে তুমি করে বলছি, এটা ওনাকে বলছি না, আমি সত্য ভাষায় এসে বলছি। উনি আপনি এবং উনি 100 বার আপনি। উনি আমার বড় ভাই, উনি একসময় বিতর্ক করেছেন, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু আমি ওনাকে ওই শ্রদ্ধার মধ্যে থেকেই এই সমালোচনাটা করতে চাই। আমার বড় ভাই হওয়ার জন্য তো তাকে একটা শ্রদ্ধার উপযুক্ত তার জায়গা থাকে। কিন্তু তুষার ভাই, আপনি যেগুলি তার দোষ কইতেছেন, এটা দোষ না। মানে আপনি যেগুলি তার কইতেছেন এগুলি তো আমার কাছে দোষ লাগতেছে না। বিদেশি একটা লোক যার জন্ম বাংলাদেশে, সে বাংলাদেশটা উদ্ধার করতে তো আসতেই পারে। হ্যাঁ, আসতে পারে, অবশ্যই। কিন্তু আপনি উদ্ধার করে দিলেন যখন, মনে করেন আপনি মাঠে ঘাস লাগিয়েছেন। এই পুরা ইলেকশনে তো শুধু আলী রিয়াজ স্যার জিতছে 77%, ফ্লাইং কলার। এক্স্যাক্টলি, উনি ফ্লাইং কলার। আর এবং উনি জিতার আগেও জিতছে, সবাইরে কনভিন্স করে ফেলাইছে। হ্যাঁ, এবং একটা টিকও দিয়ে দিয়েছে আগে, যা করার তাই করেছে। এখন কিন্তু উনি নিজে ওই টিকের পক্ষে গিয়ে একটা সিল মারে নাই। এই নির্বাচনের কোথাও উনি অংশ নেয় নাই। যে সংবিধান বদলানোর জন্য উনি গণভোট করছেন, সেই সংবিধান বদলের পক্ষে ওনার হ্যাঁ নাই। জি তুষার ভাই, তারপরে বিরোধী যাবেন। আরেকটা জিনিস খালি আমি আপনাকে বলে দিই, সকল উপদেষ্টা সম্পদের হিসাব দিল, উনি দিল না কারণ উনি নাকি বেতন নেয় নাই বলেছে একটা। আরেকটা হচ্ছে উনি আসলে এইখানে ট্যাক্স দেয় না, উনি এখানকার করদাতা না। কিন্তু আমরা কি কে করদাতা আর কে করদাতা না তার সম্পদ জানতে চেয়েছি, নাকি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যারা বসেছিলেন তাদের সম্পদ বেড়েছে কতটা, কমেছে কতটা, আয় করেছে কতটা, সেটা জানতে চেয়েছি। এমন কি হতে পারে না খালেদ যে আপনি আসলেন এবং তারপরে আপনি এখানে আসার পরে দেখা গেল আপনার আমেরিকার অ্যাকাউন্টে স্ফীত হয়েছে? যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস তার বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, যদি আরো একাধিক উপদেষ্টা তাদের বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, আলী রিয়াজ সাহেব দিলেন না কেন?
কারণ আলী সাহেব বেতন নেন নাই, আপনার সাথে তার কোনো আর্থিক লেনদেন নাই। আমার সাথে উনাকে আমার সাথে যে আর্থিক লেনদেন নাই এটা প্রমাণ করার জন্য তো তার সম্পদের হিসাবটা দিতে হবে, যে দেখেন আপনার সাথে আমার আর্থিক লেনদেন নাই। আমি আমার বসকে দিয়েছি, সেটা এটা প্রফেসর ইউনূসকে ওনার দিয়েছি। বস তো ওনার কাছে হিসাবটা চায় না। তুষার ভাই, চেয়েছি আমরা। তুষার ভাই, আমাকে আমার চেয়েছি প্রডিউসার আমরা। বারবার বলছে এবং বিরতিতে এইটাই- যেতে হবে। ওই যে ওনাকে তুষার ভাই, হ্যাঁ, আপনি এখন বিরতিতে যান। আমাকে বলছে বিরতিতে যেতে অনেকক্ষণ ধরে, আমি যেতে পারছি না। আপনি এখন বিরতিতে যান।